পুরী, যেখানে যেতে আমাদের কোনো নির্দিষ্ট কারণ বা প্ল্যানিং লাগে না, তাই সারা বছরই পুরী জনজোয়ারে ভেসেই থাকে। আর কলকাতা থেকে পুরী যাওয়ার অনেকগুলি ট্রেনের মধ্যে বন্দে ভারত একটি নতুন এডিশন। নতুন বললে বোধহয় ভুল হবে, কারণ প্রায় 1 বছর হয়ে গেছে এই ট্রেনটি চলছে, কিন্তু এটি ছিল আমার এই ট্রেনে প্রথমবার। তাই আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো 1 বছর পর এখন বন্দে ভারতের সার্ভিস কেমন, কতটা লেট হচ্ছে, কেমন কি খাবার দিচ্ছে, সেটার কি টেস্ট কি কোয়ালিটি সবটাই তুলে ধরবো এই ভিডিওটাতে। আর সেই সাথে বলবো হঠাৎ কি এমন হলো যে আমাদের ট্রেনকে বাজেভাবে আটকে যেতে হলো একটি স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য। সো চলো আর কথা না বাড়িয়ে এই ইন্টারেস্টিং জার্নির ভিডিওটা এইবার শুরু করা যাক। Hello guys, welcome back to my channel. This is me Mandirani and with me Stockery. So guys, welcome to the last video of this Puri series. তো আজকে 5 দিন কাটিয়ে পুরীতে আমাদের বাড়ি ফেরার পালা। তো এখন রয়েছি পুরীতেই। আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত। এর আগে যখন আমি এসেছিলাম তখন বাসে এসেছিলাম, বাসে ফিরেছিলাম, বাট এইবারে আমি বন্দে ভারতেই এসেছি। তো কলকাতা থেকে পুরীর যে ভিডিওটা সেটা অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি, বাট আজকে তোমাদেরকে দেখাবো। সেখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল, বাট এবারে লাঞ্চ সার্ভ করা হবে, কারণ কি ট্রেনের টাইমিং হচ্ছে 1:50 মানে 1:50 থেকে, আর আমরা সেটা পৌঁছাবো অ্যারাউন্ড 8:30টার সময় কলকাতায়। তো এই জার্নির কখন কি টাইমিং রয়েছে, কোথায় কোথায় দাঁড়াচ্ছে, কি খাবার সার্ভ করছে, খাবারের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, সবটাই আমি তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আমি মন্দিরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। বেশ কিছুক্ষণ টাইম নিয়েই বেরিয়ে গেছিলাম হোটেল থেকে। নিউ ম্যারিন ড্রাইভ রোডের কাছেই ছিল আমাদের এই হোটেল। আর নিউ ম্যারিন ড্রাইভ রোড থেকে পুরী রেলওয়ে স্টেশনের দূরত্ব 4.5-5 কিলোমিটার মতো। তাই মোটামুটি 40-45 মিনিট আগেই আমরা বেরিয়ে গেছিলাম টাইমের থেকে। লাস্টবার যখন নিউ ম্যারিন ড্রাইভ রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম, মনটা তো একটু খারাপ করছিল, কিন্তু কি হবে, আবার আসবো খুব তাড়াতাড়ি। তো যাই হোক, মোটামুটি 30 মিনিট পর আমরা পৌঁছে গেলাম পুরী রেলওয়ে স্টেশনে। প্রচন্ড গরম ছিল আর তেমনই ভিড় ছিল রেলওয়ে স্টেশনে। কিন্তু দেখবেন এরকম অনেক বসার জায়গা রয়েছে, যেখানে অনেক মানুষ একদম চাদর পেতে শুয়ে থাকেন, বসে থাকেন। তো আপনারা যদি আরো অনেক আগে চলে আসেন তাহলে কিন্তু এখানে এরকম বসার জায়গা পেয়ে যাবেন। তো আস্তে আস্তে আমরা সেই সমস্ত জায়গাগুলি পার হয়ে চলে এলাম একদমই স্টেশনের ওপরে। স্টেশনের ওপরে উঠতেই আপনাদের ডান দিকে এরকম একটা বোর্ড চোখে পড়বে, যেখানে আপনাদের যে রেলে করে আপনারা যাবেন ঠিক তার টাইমিং, কোন স্টেশনে কোন প্ল্যাটফর্মে আসছে সবটাই দেখতে পাবেন, যে কোনো লেট হচ্ছে কিনা এন্ড অল। আমি যেমনটা বললাম যে আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম, তাই আমরা এই যে ওয়েটিং এর জন্য চেয়ার্স গুলো রয়েছে সেগুলোতে ওয়েট করছিলাম। প্রচন্ড গরম ছিল আর ওপরে ফ্যানস গুলো থাকা না থাকার সমান, তাই প্রচন্ড গরমের মধ্যে ওয়েট করতে হচ্ছিল, যেটা একদমই ভালো লাগছিল না। বাট আমাদের ট্রেন ছিল একদম অন টাইম, তাই জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু হয়ে গেছিল। এরপরে কিন্তু অ্যানাউন্স হয়ে গেল যে আমাদের ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে, আর আমরা রওনা দিলাম আমাদের নির্ধারিত প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আমাদের ট্রেনটি ধরবো বলে। আমাদের জন্য নির্ধারিত প্ল্যাটফর্মে পৌঁছে দেখি প্রচুর মানুষের ভিড় রয়েছে সেখানে। কেউ কেউ জাস্ট বন্দে ভারত থেকে নেমেছেন, পুরীতে মাত্র ঢুকছেন, আবার কেউ কেউ আমাদের মতোই যাবেন বলে ব্যাগপত্র নিয়ে ছোটাছুটি করছেন। ওই দেখা যায় আমাদের ট্রেন বন্দে ভারত। বন্দে ভারত কিন্তু এখানে দিয়ে দেওয়ার পরে 10-15 মিনিট মতো উঠতে না করে, যাতে কিনা ওদের যে পরিষ্কার করার আর খাবার লোড করার যা সমস্ত ব্যাপার থাকে, ইন্টারনাল সমস্ত জিনিসপত্র ওনারা করে রাখেন। কিন্তু সে কথা আর কে শুনবে, সবাই সাথে সাথে উঠতে শুরু করে দেয়। তো আমাদের যে মেসেজে যে সিট নাম্বারটা আর কোচ নাম্বারটা অ্যালট করা হয়েছিল সেটা এবার খোঁজার জন্য আমরা রওনা দিলাম। আমাদের আসবার সময় একদম কোচ পড়েছিল সবার লাস্টের দিকে, এইবারও একদম লাস্টের দিকে C9 আমাদের কোচ নাম্বার ছিল। তো আমাদেরকে অনেকটাই হাঁটতে হতো। তো চলুন এবারে আমাদের কোচটাকে লক্ষ্য করে এবারে খোঁজা যাক, আর কোচে গিয়ে উঠে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। তো ফাইনালি কোচ খুঁজে পেয়ে এইবার আমরা উঠেই গেলাম। এটি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যার নাম্বার 22896। এটি কিন্তু সপ্তাহে 6 দিন চলে, শুধুমাত্র বৃহস্পতিবার অর্থাৎ থার্সডেতে এটি বন্ধ থাকে। আর সিটে বসার পরে আমার ভিউটা ছিল অনেকটা এইরকম।
প্রথমে এখানে সামনে এরকম একটা ট্রে আপনারা দেখতে পাবেন, এটা কিন্তু খুবই দরকারি, কারণ কি বন্দে ভারতের টিকিটের সাথে খাবার দাবার সমস্ত কিছু অ্যালট করা থাকে, সেটা ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ। তো এই ট্রেটা কিন্তু থাকা মাস্ট। তার সাথে থাকে এরকম একটা ওয়েস্ট বিন মতো, এখানে আপনারা যে কোনো জিনিসপত্র বা খাওয়া দাওয়ার পরে সমস্ত প্লাস্টিক মতো রাখতে পারেন। কিন্তু আমার জন্য হয়েছিল একটা ব্যাড লাক, কারণ কি আমি যে সিটটা আমার পড়েছিল তাদের কোনো জানালাই ছিল না। এক হয়তো সামনে যেজন রয়েছে তার জানালায় পিক করতে হতো, আর নইলে পিছনে যেজন রয়েছে তার জানালায় পিক করতে হতো। প্লাস যে দিকে আমরা যাবো ঠিক তার অপোজিট সাইডে পড়েছিল আমাদের এই সিটটা। তবে আপনারা সিটের ওপরে কিন্তু এরকম দুটো রিডিং লাইট পেয়ে যাবেন, যেগুলোকে টাচ করলে কিন্তু জ্বলে ওঠে। আর ওপরে যে সিট রাখার জায়গা সেটা কিন্তু একদমই ট্রান্সপারেন্ট, তো আপনাদের দেখতে সুবিধা হবে যে আপনাদের এক্স্যাক্টলি লাগেজগুলো কোথায় রয়েছে। এবার আপনাদেরকে বলে দিই, আপনারা কিন্তু এই সিটসগুলোতে বসার পরেও বেশ কিছুটা বেন্ড হতে পারবেন, কারণ কি এর পাশে একটা সুইচ মতো রয়েছে, যেটাকে দাবালেই কিন্তু এরকমভাবে অনেকটাই বেন্ড হয়ে যায় এই সিটটা। আমি একদম সাইডে যেহেতু বসেছিলাম তাই আমি খুঁজে পাচ্ছিলাম না, বাট আমার এই ভিউটার জন্য প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। বাট কি আর করা যাবে, অন্যের জানালা দিয়ে পিক করেই আজকে পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার লেগ স্পেস। আমি কিন্তু 5'4" হচ্ছে আমার হাইট, তো সেই অনুযায়ী দেখতেই পাচ্ছেন আমার লেগ স্পেস। আর উপরে যেমনটা বললাম ট্রান্সপারেন্ট রয়েছে লাগেজ রাখার র্যাকটা, তো আপনাদের সুবিধেই হবে দেখতে। আর দুজনে পায়ের মাঝখানে এরকম কিন্তু জায়গাতে রয়েছে চার্জিং পোর্ট, যাতে আপনারা চার্জ দিতে পারেন আপনাদের ডিভাইসেস। সো গাইস, ট্রেনে উঠে বসে গেছি, এখন বাজে 1:25 মতো, 1:50-এ ছাড়বে। আমার সিটটা একটু অনেক খারাপই পড়েছে, আমার সামনে লিটারেলি এরকম একটা ওয়াল আছে, আমি শুধু সাদা ওয়ালই দেখতে পাচ্ছি। প্লাস সিটটা পড়েছে হচ্ছে যেদিকে আমরা যাবো ঠিক তার অপোজিট সাইডে, তো একেতে তো সেইটা পড়েছে, তার মধ্যে আবার কোনো ভিউ নেই। কী করে তোমাদের সাথে যে জার্নিটা শেয়ার করবো আমি সেটা বুঝতে পারছি না। আর যখন কলকাতা থেকে পুরীতে এসেছিলাম তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন রাশটা অতিরিক্ত বেশি। মানে একেতে তো আমাদের পড়েছে হচ্ছে C9, যেটা একদমই উল্টো দিকে অনেকটা হেঁটে আসতে হচ্ছে, সেটা তোমরা দেখেছো। তো আস্তে আস্তে অলরেডি এই বগিটা পুরো ভর্তি হয়ে গেছিলো, তো কোনো মতে লাগেজ ফাগেজ তুলে যে সেটেল হয়ে বসলাম। তো সেভাবে ঘুরে দেখাতে পারছি না, তবুও আমি চেষ্টা করছি ঘুরে দেখানোর অ্যান্ড সিটের ফিচার্সগুলো দেখানোর। তোমাদেরকে ওয়াশরুমটা একবার ঘুরে দেখাবো। আর এটা সকাল মানে এর আগের বার যখন এসেছিলাম তখন তো ব্রেকফাস্ট দিয়েছিলো, এবারে দেবে হচ্ছে লাঞ্চ। তো লাঞ্চে কী কী দিচ্ছে সেগুলোর কীরকম কী টেস্ট হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন ওয়েট করছি ট্রেনটা ছাড়ার, লেটস সি কখন ছাড়ে। বাট একটাই প্রবলেম যে আমি শুধু এইটাই দেখতে পাচ্ছি, আমার পিছনে রয়েছে মাত্র এইটুখানি, আর এইদিকে রয়েছে এটা, যেটা অন্যের একদম সিট। এবার সবার মধ্যে দিয়ে তো গিয়ে পিক করে করে বারবার করে তোলা যায় না, ওটা একটা প্রবলেম। তো লেটস সি কী করা যায়, তাও আমি চেষ্টা করবো। তাই সমস্ত ইনফরমেশনই থাকবে কিন্তু এই ভিডিওটাতে, তাই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। ট্রেনে উঠে সিটে বসে পড়ার পরেই কিন্তু ট্রেন চলার আগেই আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো এরকম 500 ml দুটি জলের বোতল পার যাত্রী পার হেড। এখানে কিন্তু মাঝে মাঝে 1 লিটারের জলের বোতলও দেওয়া হয়, আবার 500 ml জলের বোতলও দেওয়া হয়। তো আমাদের ভাগ্যে পড়েছিল 500 ml এই জলের বোতলটি। যেহেতু একদম দুপুরের সময় ট্রেন ছিল, তাই হাতে জলের বোতল পাওয়ার পরেই আমাদের কাছে বেশ কিছু স্ন্যাক্স ছিল, সেগুলোর খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছিলাম। আর ট্রেনও কিন্তু তার মধ্যে ছেড়ে দিয়েছে 1:50, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন পুরী স্টেশনকে বিদায় জানিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। এই পুরো যাত্রাতে কিন্তু এই ট্রেনটি 502 কিলোমিটার যাত্রা কভার করে। আর 1:50-এ পুরী থেকে ছেড়ে 8:30-এ সেই দিনই রাত্রেবেলায় হাওড়ায় গিয়ে পৌঁছায়। এখানে স্টপ থাকে 9টি এবং স্টেট থাকে 2টি, মানে উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পৌঁছায় এই ট্রেনটি। তো চলুন আমি আপনাদেরকে এক এক করে দেখাবো কি কি খাবার দাবার দেওয়া হচ্ছে, কোন কোন স্টেশনে কখন থামছে, কতক্ষণ কি লেট হচ্ছে, সবটাই কিন্তু আপনাদের বিস্তারিত জানাবো। ট্রেন চলার 20-25 মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে লাঞ্চ সার্ভ করে দেওয়া হলো। এখানে কিন্তু আপনারা যখন টিকিট কাটবেন তখন কিন্তু দুটো অপশন পেয়ে যাবেন, ভেজ আর নন ভেজ। আপনাদের যেটা প্রেফারেবল সেটা আপনারা কিন্তু চয়েস করে নিতে পারবেন। তো আমাদেরকে দেওয়া হয়েছিল আমাদের চুজ করা লাঞ্চ, অর্থাৎ নন ভেজ লাঞ্চ। এখানে প্রথমে টিকিটসের নাম্বার দেখে ভেজ আর নন ভেজ সেইভাবে সিলেক্ট করেই কিন্তু সমস্তটা সার্ভ করে দেওয়া হয়। আর সার্ভ করা হয় এরকম একটা ট্রেতে। খাবার দাবার নন ভেজের ক্ষেত্রে প্রতিদিন প্রায় সেমই থাকে। তো এরকম 3টে বড় বড় কন্টেনার, একটা দই, একটা আচার, একটা রুটির এরকম ফয়েল পেপারে মোড়ানো রুটি বা পরোটা, আর তার সাথে এরকম ছোট একটা কন্টেনারে কিন্তু লাঞ্চটা সার্ভ করা হয়। তো চলুন এবার আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমাদেরকে কি কি সার্ভ করা হলো। সো গাইস, ট্রেন চলার সাথে সাথে কিন্তু আমাদেরকে লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে। একটু উল্টো দিকে বসে কেমন যেন একটা লাগছে, বাট প্রচণ্ড খিদে পেয়েছে, 2টো বাজে। সেই সকালবেলা 7টার সময় ব্রেকফাস্ট করেছিলাম, দ্যাট টু ইডলি, যেটা
যাই হোক, তো আপাতত চলো তোমাদেরকে দেখাই যে লাঞ্চে কী কী আছে। তো চলুন এবার এক এক করে লাঞ্চটাকে আনবক্স করা যাক। ফার্স্টের ডাব্বাটা থেকে কিন্তু বেরোলো ভাত, এখানে জিরা রাইস সার্ভ করা হয়েছিল, যদিও 3-4টে জিরেই আমি যা দেখতে পাচ্ছিলাম। আর ভাতের কিন্তু কোয়ালিটি আমি বলবো মোটামুটি বেশ মোটা চালের ভাত কিন্তু ছিল। এরপরে ছিল কিন্তু মাংসের ঝোল, ঝোলটা দেখে আমার মোটেও ভালো লাগছিল না, তবে যাই হোক এখানে 2 পিস মাংস কিন্তু সার্ভ করা হয়। এমনি চিকেন তো ঠিকঠাকই ছিল, ফ্রেশ ছিল, বাট টেস্ট ওয়াইজ একদমই ভালো ছিল না। এরপরে কন্টেনারটাতে দেওয়া হয়েছিল হচ্ছে ডাল, তো এই ডালের কন্টেনারটা হালকা আমার একটু চেটকে টাইপের গেছিলো, তো একটু মানে স্পিল হচ্ছিল, তো সেটা একটু খেয়াল রাখবেন। তো এই ডালটা কিন্তু দেওয়া হয়েছিল, আমাদের দিনে হচ্ছে মুগ ডাল, অন্যদিন কি ডাল দেওয়া হয় আমি জানি না। আর এই ছোট্ট কন্টেনারে ছিল হচ্ছে আলু আর বিনস ভাজা, এই ভাজাটা কিন্তু বেশ ভালো ছিল, তো খাওয়ার মতো এই ডাল আর ওই ভাজাটাই ছিল। আর তার সাথে কিন্তু ছিল 2টো পরোটা বা রুটি যাই বলুন না কেন, পুরো কাঠের মতো শক্ত, এতটাই বেশি শক্ত ছিল। তার সাথে সার্ভ করা হয়েছিল কিন্তু এরকম একটা পিকেল, যেটা আমি এখন খুঁজে মানে তুলতে পারছিলাম না, আমার হাত এতটাই ভর্তি ছিল। তো এরকম একটা মিক্স পিকেল কিন্তু সার্ভ করা হয়, কাউকে ম্যাঙ্গো পিকেল, কাউকে এরকম মিক্স পিকেল দেওয়া হয়েছিল। তার সাথে ছিল একটা দই, আর লাস্টে সার্ভ করা হয় হচ্ছে একটা আইসক্রিম। খেতে ভালো, মুগ ডাল বেশ ভালো খেতে, ভাতটা একটু মোটা মোটা, জিরা রাইস, আমার তো জিরা রাইস ভালো লাগে না, বাট গুড, ডালটা ভালো খেতে, জিরা 3-4টেই আছে। ঠিকঠাক, আমার ডালটা বেশি ভালো লাগে, একটু টক টক। এমনি এমনি ফ্রেশ তো আছে, গ্রেভিটা ভালো না। আমাদেরকে দেখি ক পিস আছে, এই 1 পিস আর এই 2 পিস, 2 পিসই গ্রেভি আছে। তার সাথে আছে হচ্ছে ভাজাটা। ডালের সাথে ভালোই লাগবে, আমার মাংসটা ভালো লাগেনি, ডাল আলু ভাজাটা বেশি ভালো লেগেছে। দইয়ের তো আলাদা করে কিছু বলার নেই, বাট রুটিটা অতই শক্ত, মানে একদম এরকম এরকম শক্ত আর কি। তো পিছনে তোমরা সৌভিকের কমেন্ট্রি শুনতে পাচ্ছ, তো রুটিটা খুবই শক্ত, ওটাই চিকেনের গ্রেভি দিয়ে বা ডাল দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে হবে, কিছুটা গ্রেভি দিয়ে চুবিয়ে খেতে হবে। আর আচারটা রয়েছে, আর কিছু আছে নাকি আমি জানতাম যে আইসক্রিমও দেবে, তো সেটা যদি দেয় সেটার সাথে দেখা করছি, তারপরে তো এটা খাই চল। মেন খাবার দাবার শেষ হতে না হতেই কিন্তু আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো আমাদের এই আইসক্রিম। এটা পার হেড একটা করে আইসক্রিম দেওয়া হয়, আর ভাগ্যক্রমে আমার ফেভারিট ফ্লেভার অর্থাৎ বাটারস্কচ আইসক্রিমই কিন্তু আমার ভাগ্যে পড়েছিল। তো আইসক্রিমটা কোয়ালিটি অ্যান্ড টেস্ট অনুযায়ী কিন্তু বেশ ভালো লেগেছিল। খাবার দাবার খেতে খেতেই দেখছিলাম নামনা চানা অনেক স্টেশনে কিন্তু পার হয়ে যাচ্ছিল, তবে এখনো কিন্তু আমাদের প্রথম স্টপ এখনো আসেনি। তার আগে কিন্তু দেখলাম টিটি এসে যে আমাদের সিট নাম্বারসগুলো রয়েছেন, যে নামে সেই সিটসগুলো বুক করা রয়েছে সেগুলো একবার চেক করে দেখছিলেন। এবার বলি, যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন লাঞ্চের এক্সপিরিয়েন্সের কথা, তাহলে আমি বলবো যে টাকাটা আপনারা পে করছেন তাতে রেলের সার্ভিসটাই ভালো হবে, এই এক্সপেকটেশনটাই রাখবেন। খাবার দাবার অতটাও ভালো না, মোটামুটি 6 আউট অফ 10 আমি বলবো টেস্ট অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ।
এবার আপনাদেরকে চলুন দেখিয়ে দিই এখানকার ওয়াশরুমটা। ওয়াশরুমে ঢুকলে প্রথমেই চোখে পড়বে হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার, তার সামনে রয়েছে একটা বেশ বড় মিরর, তার সামনে রয়েছে কিন্তু একটা ওয়াশ বেসিন, আর ওয়াশরুমটা কিন্তু ছিল বেশ পরিষ্কার। একটা ওয়েস্টার্ন স্টাইল কোমোড কিন্তু রয়েছে, আর এখানে যে নিয়মাবলীগুলো ছিল সেগুলো কিন্তু বিএলসি লেখা ছিল, এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো। তাই যারা চোখে দেখতে পায় না তারাও কিন্তু পরখ করে দেখতে পারবেন যে এখানে কি লেখা রয়েছে। বন্দে ভারতের এই জিনিসটা কিন্তু সত্যি আমায় খুবই মুগ্ধ করেছে। প্রথমে খুর্দা রোড জাংশনে কিন্তু দাঁড়িয়েছিল 2:23 নাগাদ। সেই সময় সৌভিক ফোন নিয়ে ভিডিও করতে গেছিল ওয়াশরুমে, তাই জন্য সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। কিন্তু এখন বাজে 2:45 আর একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়ালো ভুবনেশ্বরে। এখানে কিন্তু 4 মিনিটের গ্যাপ দেওয়া হয়, তাই তোমরা যারা এখানে নামবে তারা কিন্তু বেশ অনেকটাই সময় পাবে। আর এতক্ষণে কিন্তু আমাদের ট্রেন কভার করে নিয়েছিল 63 কিলোমিটার ডিস্টেন্স। ভুবনেশ্বরের পরে 91 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন কিন্তু এখন এসে দাঁড়ালো কটকে। কটকে কিন্তু পৌঁছানোর টাইম ছিল 3:15। এখানে কিন্তু ট্রেন একটু লেট করেছিল, 3:22 এসে পৌঁছেছিল, তো 7 মিনিট লেটে কিন্তু চলছিল। আর এই কটকে কিন্তু বন্দে ভারত দাঁড়ায় মাত্র 2 মিনিট। এই পুরো জার্নিটাই তোমাদের কিন্তু মাঝে মাঝে চোখে পড়বে এরকম ছোট ছোট টিলা পাহাড়। তাই এই জার্নিটাই কিন্তু সিনিক বিউটি হতে চলেছে মারাত্মক। আর লাঞ্চ করার পরে আমাদের কোচটা দেখতে লাগছিল অনেকটা এরকম। অনেকেই ঘুমিয়ে পড়েছেন, আবার অনেকেই মোবাইলের স্ক্রিনে নিজেদের তোলা ফটোস বা নিজেদের যে সমস্ত মেমোরিজগুলো রয়েছে সেগুলো দেখছেন, আবার কেউ কেউ গান শুনছেন কিংবা সিনেমা দেখছেন। ওভারঅল পুরো জার্নিটাই কিন্তু ছিল বেশ সুন্দর। কাটাকের পরে এরপর নেক্সট স্টপ ছিল জাজপুর কেওনঝড় রোড। এখানে পৌঁছানোর কথা ছিল দুপুর 4:03, আর এখানে কিন্তু 2 মিনিটের জন্য স্টপ দেয় আমাদের এই ট্রেন। আর এই ট্রেন ততক্ষণে কভার করে নেয় 163 কিলোমিটার। কিন্তু আমাদের ট্রেনটি এসে থেমেছিল 4:07। আর হয়েছিল এক বিপত্তি। আমাদের ট্রেনের যে একদম এসি থেকে শুরু করে পুরো কারেন্ট, মোটামুটি পুরো ইঞ্জিনই বন্ধ করে দেওয়া হয়েছিল 10-15 মিনিটের জন্য। কারণ কি আমাদের ট্রেনের ওপর হাওয়াতে এসে একটি বস্তা আটকে গেছিল, যার জন্য কিন্তু অনেকটাই বিভ্রান্তিতে পড়তে হয়েছিল আমাদের সেদিন। তাই জন্য কিন্তু 10-15 মিনিট সেই স্টেশনে আমাদের বসে থাকতে হয়েছিল একদমই গরমে অন্ধকার অবস্থায় সেই দিন বন্দে ভারতে। অতক্ষণ গরমে আটকে থেকে সবারই মুড হয়ে গেছিল খারাপ। তাই কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে এসেছিল আমাদের স্ন্যাক্স, আর আবারই সবার মুখে হাসি ফুটে উঠলো। তো বেশ কিছুক্ষণ পর মোটামুটি লাঞ্চ করার 2 ঘন্টার মধ্যে কিন্তু সার্ভ করে দেওয়া হয় তোমাদেরকে এই স্ন্যাক্সটা, যেখানে প্রথমেই থাকে কিন্তু একটা এরকম চিবড়া, তার সাথে থাকে এরকম একটা কচৌরি যেটা একদম গরম গরম ছিল বাট প্রচন্ড অয়েলি ছিল। তার সাথে থাকে একটা কেচাপ, এখানে কিন্তু টমেটো কেচাপ সার্ভ করা হয়েছিল। তার সাথে থাকে একটা চিকি, যেটা কিন্তু বেশ ইউনিক লাগলো আমার এই স্ন্যাক্সের মধ্যে। আর তার সাথে থাকে একটা মাহির ম্যাঙ্গো জুস। তো ওভারঅল পুরো স্ন্যাক্সটা দেখতে থাকে অনেকটা এইরকম। এরপর সব থেকে বেশি যেটার জন্য আমি এক্সাইটেড ছিলাম সেটাকেই প্রথমে খুলে নিলাম, সেটা হচ্ছে খাস্তা কচুরিটা। তো ভেতর থেকে দেখতে ছিল অনেকটা এইরকম, সাইজ মোটামুটি মিডিয়াম সাইজের ছিল, একদমই গরম গরম ছিল, বাইরে থেকে অতটা অয়েলি লাগছিল না, বাট বেশ ভালো কিন্তু অয়েলি ছিল। তবে আমি বলবো একদমই ফ্রেশ ছিল, একদমই কিন্তু বাসি বা কিছু না, তো খেতে কিন্তু বেশ ভালো ছিল। তো দিস ইজ হাইলি রেকমেন্ডেড, যদি তোমরা এটা পাও অবশ্যই কিন্তু এটাকে খেতে মিস করো না। কাচুরিটা তো দুর্দান্ত ছিল, কিন্তু তারপরে আমার নজর ছিল এই চিকিটার ওপর। তাই সৌভিককে বললাম তাড়াতাড়ি চিকিটা আমাকে খুলে দে। তো চিকি যত বড় সাইজটা ছিল প্যাকেটে তত বড় না থাকলেও কিন্তু দেখতে বেশ ডিলিশিয়াস ছিল। তো চলো এবার এটাকে টেস্ট করা যাক। টেস্ট করার সাথে সাথে ক্রাঞ্চি নাটস আর একটুখানি গুড়ের মিষ্টি মিষ্টি ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমি কিন্তু মিষ্টির একদমই ফ্যান নই, তবে এই চিকিটা কিন্তু একদম মাস্ট, হাইলি রেকমেন্ডেড। এটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, তাই সাথে সাথে আমি সেটা শেয়ার করলাম সৌভিকের সাথে। সৌভিকেরও কিন্তু দুর্দান্ত লেগেছিল।
এইবার তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করে দিই। এই যে আমাদের স্ন্যাক্সটা দেওয়া হয়েছিল তার নিচে দেখি রয়েছে এরকম একটা পত্র, যেখানে কিন্তু সমস্ত যে তোমরা ব্রেকফাস্ট নিলে কি কি এখানে আইটেমস রয়েছে, লাঞ্চ নিলে কি কি আইটেমস রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। তাই তোমরা যদি সেগুলো জানতে কেউ উৎসাহী হয়ে থাকো, এখানে কিন্তু একটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ন্যাক্স শেষ করতে না করতেই আবার কিন্তু চলে এলো একটা টি। এটা কিন্তু একটা ফ্লেভার টি। এখানে টি এর একটাই পাউচ, তার সাথে গরম জল সার্ভ করে দেওয়া হয়েছিল। তখন ঘড়িতে বাজে মাত্র 4:50। এই টিটা কিন্তু এক একজনে এক একটা ফ্লেভার পড়ছিল, তাই তোমার কপালে কোন ফ্লেভার পড়বে তুমিও জানো না। কিন্তু এই সবকটা ফ্লেভারে কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আমার পড়েছিল হচ্ছে এলাইচি, সবিকের পড়েছিল কার্ডামাম। তো এরকম ফ্লেভারেরই মোটামুটি চাগুলো থাকে আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়। খেতে খেতে কখন যে ভদ্রক স্টেশন পার হয়ে গেছে আমরা খেয়ালই করিনি। কিন্তু এইবার আমাদের ট্রেন এসে থামলো বালাসোরে, যেটা কিন্তু উড়িষ্যার লাস্ট স্টেশন। এটা হচ্ছে লাস্ট স্টপ। সেটা টাইমিং হচ্ছে 5:11-তে এসে থামার কথা, বাট 5:15-তে এসে থেমেছিল। কিন্তু এই স্টেশন থেকে কিছু দূর যাওয়ার পরে বাইরে হয়ে গেছিল একদমই অন্ধকার, তাই স্টেশন আর তোমাদেরকে বোঝালে সেরকম তোমরা কিছু বুঝতে পারতে না। তাই জন্য আর আমি তোমাদেরকে সেইভাবে দেখাচ্ছি না। আর সন্ধে হয়ে যেতেই সবাই উঠে দাঁড়িয়ে গেছিল, সবাই সবার মতো সমস্ত জিনিসপত্র করছিল। কেউ কেউ কারোর সাথে কথা বলছেন, কেউ কেউ এমনি ঘুরে বেড়াচ্ছিলেন, কেউ কেউ ওয়াশরুমে যাচ্ছিলেন। তো যাই হোক, এই বালাসোরের পরে কিন্তু আর মাত্র দুটো স্টেশনেই থামে এই ট্রেনটা। এক হচ্ছে খড়গপুর, যেখানে থামে হচ্ছে 6:42, এখানে 2 মিনিটের জন্য থামে। আর নেক্সট স্টেশন হচ্ছে হাওড়া, যেখানে এসে থামার কথা কিন্তু হচ্ছে মোটামুটি ওই 8:30টার সময়, যেখানে কভার করে নেয় কিন্তু 502 কিলোমিটার এই ট্রেনটি। মোটামুটি রাইট টাইমে বলা যায় মাত্র 7 মিনিট লেট করে আমাদেরকে বন্দে ভারত পৌঁছে দিল হাওড়া স্টেশনে। এবার সেই স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য, যেটা করে আমরা বাড়ি যাব। এখানে তোমরা যে কোনো অ্যাপসের মাধ্যমে ক্যাবসও নিয়ে নিতে পারবে, তাছাড়া এখানে কিন্তু প্রি বুক করা ট্যাক্সিজও পাওয়া যায়। তো যাই হোক, আমরা আমাদের ট্যাক্সিতে উঠে গেলাম আর ফাইনালি বিদায় জানালাম আমাদের হাওড়া স্টেশনকে এইবারের মতো। তবে যাই বলো না কেন, কলকাতাতে ফিরে এসে হাওড়া স্টেশনে এরকম কালারফুল লাইটিং দেখতে দেখতে যখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে কলকাতায় ঢুকি, সেই অনুভূতিটাই যেন আলাদা হয়। তো চলো এবার যাওয়া যাক বাড়িতে, প্ল্যান করা যাক নতুন কোনো ট্রিপের, আর যাওয়া যাক আবারও নতুন কোনো ডেস্টিনেশনে। তো গাইস, নেমে গেছি আমরা হাওড়া স্টেশনে অ্যান্ড সেখান থেকে ট্যাক্সি ধরে এখন যাত্রা শুরু করেছি বাড়ির পথে। আমি জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা। এখন বাজে হচ্ছে 9:30 মতো, 9টা 9:30 এরকম বাজে হচ্ছে। রাস্তায় একটু আলো নেই কেন আমি জানি না। তো যাই হোক, পুরো জার্নিটা ওভারঅল বলবো, যাওয়ার সময় আমার খুবই ভালো লেগেছিলো, আসার সময় আমার খুবই ভালো লেগেছে। সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে টাইমিং, একদম পুরো ডট টাইমে ছাড়ে অ্যান্ড ডট টাইমে তোমাদেরকে নামায়। তো টাইমের ওয়েস্টেজ একদমই হবে না। তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। দেন লাঞ্চটাও বেশ ভালোই লেগেছিলো। যা যা গাড়ি যা যা লাইটিং দিচ্ছে আমার ফেসে ঠিক সেই লাইটটাই তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, সেটা যদি ইগনোর করো তো আমি বলবো যে অন্যান্য গাড়িগুলোর থেকে, মানে অন্যান্য যে রেলসগুলো রয়েছে সেগুলোর থেকে দামও একটু কম আর টাইমও অনেকটা কম। কিন্তু একটাই ব্যাপার সেটা হচ্ছে অনেকটাই দেরিতে ছাড়ে। তো সকালবেলায় এখন পুরীতে চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা, আর এটা ছাড়ে 1:50। তো মাঝখানে টাইমটা ম্যানেজ করা একটু প্রবলেমেটিক। তোমাদের কাছে যদি এল্ডার কারোর সাথে যদি তোমরা ট্রাভেল করো বা বাচ্চা থাকে, তাহলে এতটা সময় বাইরে থাকাটা একটুখানি হালকা প্রবলেমেটিক তো অবশ্যই। আর সেই সময়ের জন্য যদি তোমরা হোটেল রুম নাও, তাহলে তোমাদেরকে ফুল প্রাইসটাই পে করতে হবে। তো এই টাইমিংটা আমার একটুখানি গন্ডগোল তো লাগলো। তাছাড়া সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে। তাছাড়া একটা মেনু দেখানোরও চেষ্টা করেছি যে কোন সময় কোন ট্রেনটা অ্যাভেল করলে কী কী খাবার দাবার পাওয়া যাবে, সেই মেনুটাও আমি তোমাদেরকে অ্যাটাচ করে দিয়েছি। তো মোটামুটি ভিডিওটা ছিল এই পর্যন্তই। কোনো কিছু যদি আমি মিস আউট করেছি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে, সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।